জ্ঞান ফিরতে একটা বন্ধ করে নিজেকে আবিষ্কার করি। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখার জো নেই। উঠে দেখার জন্য চেষ্টা করতেই দেখি হাত পা মুখ বাঁধা অবস্থায় আছে। চারিপাশে অট্টহাসি আর ফিসফিস আওয়াজ, ভয়ে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার জো। লাল লাল চোখগুলো আমাকে দেখে যাচ্ছে। তারপরে যা হলো আমার সাথে আমি কল্পনাও করতে পারিনি এমনটা হবে। আমার নাম সামিরা সুলতানা, সবাই সামিরা বলে ডাকে। ফ্যামিলিতে মা বাবা আর আমি। মা বাবার একমাত্র আদরের মেয়ে আমি, তাদের চোখের মণি আমি। আমি এবার সেকেন্ড ইয়ারে পড়ছি, দেখতে খুবই সুন্দরী, পড়াশোনায়ও ভালো। আমার বাবা একজন বিজনেসম্যান, আর্থিক আভিজাত্যের কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি আভিজাত্যের বড়াই করি না, সিম্পল মেয়েদের মতো চলাফেরা করি। মাঝে মাঝে এটার জন্য সবাই অবাক হয়ে যায়। অনেকে তো বলেই ফেলে, এত বড়লোক বাপের মেয়ে হয়ে এতটা সিম্পল কিভাবে থাকিস। ওদের কথায় আমি হাসি। আমার সাধারণ মানুষের মতো বাঁচতে খুব ভালো লাগে। আমার একটা অভ্যাস আছে বাইরে ঘুরতে যাওয়া, তাই প্রত্যেক সপ্তাহ কলেজ ছুটি পেলে ঘুরতে চলে যাই। তবে আমি একা যাই না, সাথে বান্ধবীদের নিয়ে যাই। আজও প্রতিবারের মতো ঘুরতে এলাম পার্কে। 4 বান্ধবী মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ দেখে একজন লোক বাদাম বিক্রেতাকে মারছে। এমনকি সবগুলো বাদাম ফেলে দিয়েছে। আশেপাশের লোক এগিয়ে না এসে হা করে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার ভালো লাগলো না। বাদাম বিক্রেতা একটা বাচ্চা ছেলে, বয়স আনুমানিক 13 কি 14 হবে। দেখে মায়া হলো, তাই আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আরে আরে, কি করছেন আপনি? ছেলেটাকে মারছেন কেন? আমি লোকটার পিছনে ছিলাম। এবার লোকটা আমার কথায় ফিরে তাকালো। এতক্ষণ যাকে লোক ভেবেছি, আসলে সে ইয়াং বয়সের ছেলে। দেখতে হ্যান্ডসাম, টল, গায়ের রং ফর্সা, সুঠাম দেহধারী এক যুবক। ছেলেটা আমার কথায় হাঁ হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, এই যে মিস্টার, ছেলেটাকে এভাবে মারছেন কেন? দেখে তো মনে হয় ভদ্র, তাই এমন অভদ্রতা কাজ করছেন কেন, জানতে পারি কি? ছেলেটা তখনও বাদাম বিক্রেতার কলার ধরে আছে। আমি আবার বললাম, ওর কলার ছাড়ুন। আমার কথায় কলার ছেড়ে দিল ছেলেটা। এতক্ষণে খেয়াল করিনি ছোট ছেলেটা ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আমি ব্যাগ থেকে রুমাল বের করে ছেলেটার মুখ পুছে দিলাম। এবার আমি ছেলেটাকে বললাম, আপনি মানুষ না অমানুষ? এতটুকু একটা বাচ্চাকে কেউ এভাবে মারে? কী দোষ করেছে ও, যার জন্য আপনি এভাবে মারছেন? এতক্ষণে ছেলেটা কথা বলল, মেরেছি, বেশ করেছি। আপনাকে কেন বলবো? আমি বললাম, আপনি অন্যায় করেছেন, তাই আপনি বলতে বাধ্য। বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি বলো কি হয়েছে? ছেলেটা কেঁদে কেঁদে বলল, আফা, আমি এহেন দিয়ে হাইটটা যাইতাছিলাম, ভুল কইরা আমার পা লাগিয়া যায় সাহেবের হাতের লগে। আফা, আমি এখনো দেখা পা লাগাই নাই, আমি দেখি নাই আফা, তারপরও আমি মাফ চাইছি, কিন্তু হে আমারে মাফ না কইরা খুব মারছে। এটা বলে ছেলেটা হাউমাউ করে কেঁদে দিল। ছেলেটার কথা শুনে খুব খারাপ লাগলো। সামান্য একটু ভুলের জন্য এভাবে কেউ মারে? এবার আমি রাগ সামালতে পারলাম না, চেঁচিয়ে বললাম, আপনার হাত ভেঙে গেছে, দেখি হাতটা একটু। লোকটা বলল, কেন আপনাকে দেখাতে যাব? আমি বললাম, দেখতে পারছি আপনার হাত সই সালামত আছে, তাহলে বাচ্চাটাকে মারলেন কেন? ছেলেটা অগ্নি চোখ নিয়ে আমার দিকে তাকালো, কর্কশ কণ্ঠে বলল, ও আমাকে টাচ করবে কেন? ওরা হচ্ছে ছোট জাত, গরিব, ভিখারি, রাস্তা রাস্তায় ঘোরে, অপরিষ্কার থাকে। এসব বস্তির লোকদের আমি একদম পছন্দ করি না, ওদেরকে আমি ঘৃণা করি। ওর পা লেগে আমার শরীর নোংরা হয়ে গেছে, ইচ্ছে করছে মারতে মারতে মেরে ফেলি। এই বলে আবার মারতে যায় বাচ্চাটাকে। আমি সামনে বাধা দিয়ে দাঁড়াই। বাচ্চাটাকে মারতে পারেনি দেখে ওর রাগ আমার উপর ফেটে পড়ল। আমাকে বলল, সরে যান সামনে থেকে, তা না হলে। আমি বললাম, তা না হলে কি করবেন? একে তো অন্যায় করেছেন, আবার গলাবাজি করছেন। মা বাবা ভদ্রতা শেখায়নি? আমার কথা শেষ হতে দিল না, তার আগে চর মারার জন্য উদ্যত হলো। ব্যাপারটা বুঝতে পেরে আমি ওর হাত ধরে ফেলি, উল্টা অন্য হাতে জোরে একটা চর মারি। আমার থাপ্পড়কে হিংস্র বাঘের মতো ফুঁসছে। ওর চোখ বলে দিচ্ছে এর প্রতিশোধ ও নেবে। ছেলেটা দাঁড়ালো না, চলে গেল। আমি সেটাই ভেবেছিলাম, কিন্তু না, বাইরে ওয়েট করছে আমাকে ফলো করবে বলে। বাচ্চা ছেলেটাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। আমার বান্ধবীরা বলল, প্রতিবাদ করেছিস, মানছি, কিন্তু তোর উচিত হয়নি ছেলেটাকে থাপ্পড় মারা। জানি না এখন কি করবে সে। আমি বললাম, আমি তো ইচ্ছে করে মারিনি, আগে ও আমাকে মারতে চেয়েছিল, তারই প্রতি জবাব দিলাম। বাদ দে তো সব, ঘোড়ার মোড়টাই নষ্ট হয়ে গেছে, চল বাসায় ফিরে যাই। সেদিনের মতো চলে এলাম। ওইদিকে ছেলেটা পিছু নিয়ে আমার বাড়ির সামনে চলে এসেছে। সামনের দোকানি থেকে আমার ব্যাকগ্রাউন্ড সব জেনে নিয়েছে, এমনকি আমার নামও। প্রায় বছর দুয়েক কেটে গেল, এর মাঝে কোনো সমস্যা হলো না। একদিন আমার বিয়ের প্রস্তাব নিয়ে ঘটক আসে। সেদিন বাবা বাড়িতে ছিল। আমার বিয়ের ব্যাপারে অনেক কথা বলল ঘটক। সব শুনে বাবা প্রথমে আপত্তি জানায়, পরে ছেলের ছবি দেখে এবং ছেলের ফ্যামিলির ব্যাপারে সব জেনে রাজি হয়ে গেল। আমি কিছুই জানি না। কলেজ থেকে আসার পর জানতে পারি। আমার হাতে খাম দিয়ে বলল, এখানে ছেলের ছবি আছে, একবার দেখে নিস, আশা করি তোর পছন্দ হবে।
আমি আপত্তি জানাই। বাবা বললেন, ছেলে ভালো পেয়েছি, খানদানি বংশের, সচরাচর এমন সম্বন্ধ পাওয়া যায় না, তাই এখানেই তোমার বিয়ে হবে। আর কি, বাবার কথাই রইল। 2 দিন পর ছেলে পক্ষ আমাকে দেখতে আসে, সাথে ছেলেও আসে। 10-15 মিনিট পর আমি চা নাস্তা নিয়ে ওদের সামনে যাই। এমনিতেও আমি সুন্দর, কিন্তু আজ নীল শাড়ি পরেছি, তার সাথে হালকা সেজেছি, যার ফলে আমাকে একদম নীল পরীর মতো লাগছে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে, কারোর মুখে কোনো কথা নেই। কয়েক মিনিট নীরবতা থেকে ছেলের মা বলল, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ছেলে আমার দিক থেকে চোখ সরাতে পারছে না, কিন্তু আমি একবারও মুখ তুলে তাকাইনি। সবার প্রশংসায় লজ্জায় মাথা নিচু করে আছি। এদিকে 2 পক্ষের পছন্দেতে মিষ্টি মুখ করছে। এখন বিয়ের দিন তারিখ ঠিক করবে, তাই আমাকে আর ছেলেকে আলাদা করে কথা বলার জন্য পাঠিয়ে দিল। আমরা দুজন ছাদে এসে দাঁড়িয়েছি, কেউ কোনো কথা বলছি না। আমি একটু অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কারণ ছেলেটা আমার দিকে তখনও তাকিয়েছিল। এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আগে কখনো মেয়ে দেখেনি। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমার নাম মোহাম্মদ জীবন চৌধুরী। আমিও হাত বাড়িয়ে নিজের নাম বলতে যাব, অমনি থমকে দাঁড়াই। চোখের সামনে কাকে দেখছি? ভুল দেখছি না তো? চোখ দুটো হাত দিয়ে পুছে আবার দেখলাম, না, ঠিকই দেখছি। ঘাবড়ে গিয়ে 2 পা পিছিয়ে এলাম। সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, 2 বছর আগে পার্কে যে ছেলেটাকে থাপ্পড় মেরেছি, সে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমাকে অবাক হতে দেখে জীবন মুচকি হেসে বলল, চিনতে পেরেছে তাহলে? ভালো, তোমার স্মৃতিশক্তি প্রখর আছে। অনেক দিন পর দেখা, কেমন আছো? আমি কি বলবো বুঝতে পারছি না। তখনও অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এই সম্বন্ধটাকে আত্মালীয় ভাববো নাকি জেনে শুনে পাতা ফাঁদ ভাববো বুঝতে পারছি না। যাই হোক, আমি এই বিয়ে করব না। জীবন আমার পরিস্থিতি দেখে বুঝতে পারলো আমার মনে কি চলছে। রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে বলল, ভুলেও এই কথা মাথায় এনো না, এই বিয়ে করবে না, তাহলে পস্তাবে। আমি বললাম, যার ভিতরে মনুষ্যত্ব নেই তাকে আমি বিয়ে করতে পারবো না। জীবন বলল, বিয়ে তুমি আমাকেই করবে, আমাকে ছাড়া অন্য কাউকে করতে পারবে না। আমি বললাম, কেন, কি করবেন আপনি? জীবন বলল, যাই করি না কেন তুমি দেখতে পারবে। আমি বললাম, আমি এখন নিচে গিয়ে বিয়ে ভেঙে দেব। এই বলে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম, অমনি জীবন পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, একটা জিনিস দেখাই তোমাকে, এটা দেখার পর এই বিয়ে ভাঙার সাহস তোমার হবে না। এই বলে মোবাইল অন করে একটা ভিডিও দেখায়। আমি তখনও জীবনের বাহুতে। জীবন এক হাতে আমার গলা জড়িয়ে ধরে আছে আর অন্য হাতে মোবাইল ধরে আছে। মোবাইলের ভিডিওটা দেখে চোখ দিয়ে গড়গড় করে জল গড়িয়ে পড়ছে। আমি কি দেখছি? মানুষের স্বার্থের প্রয়োজনে এতটা নিচে নামতে পারে? ভিডিওটা শেষ হলেই জীবন বলল, শুধু তোমাকে বিয়ে করব বলে এ ব্যবস্থা করেছি। আমি জানতাম তুমি আমাকে দেখার সাথে সাথেই বিয়ে ভেঙে দেবে, তাই আমার কোনো উপায় ছিল না। তার জন্য সরি। এখন বলো, বিয়ে ভেঙে দেবে? আমি কান্না জড়িত গলায় বললাম, না, আমি আপনাকে বিয়ে করব, তবে প্লিজ ওদেরকে কিছু করবেন না। আমাকে বিয়ে করার জন্য আমার 2 বান্ধবীকে বন্দি করে রেখেছে, তার ভিডিও বানিয়ে আমাকে দেখাচ্ছে। জীবন আমার মাথায় কিস করে বলল, গুড গার্ল, কথা মতো চললে তাহলে সব কিছু ঠিক হবে। এখন চলো নিচে, তবে খবরদার এই ব্যাপারে কাউকে বলতে যেও না, কেউ বিশ্বাস করবে না। প্রমাণ কোথায়? তারপর আমরা নিচে চলে আসি। সেদিন বিয়ের তারিখ ঠিক হলো, আগামী শুক্রবার বিয়ে। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। এদিকে জীবন আমাকে নিয়ে বিয়ের শপিং করছে। অনিচ্ছা সত্ত্বেও সব করতে হচ্ছে। জীবনকে আমি অপছন্দ করি সেটা বলবো না, কিন্তু ও খুব অহংকারী, যেটা আমার ভালো লাগে না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমাদের বিয়ে ধুমধামের সাথে হলো। সবার থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িও চলে এলাম। আজ রাতে আমাদের বাসর। ফুলে ফুলে সাজানো একটি রুম, সব কিছু পরিপাটি। আমি বসে আছি নববধূ সেজে। রাত 1টার দিকে জীবন প্রবেশ করলো রুমে। দরজা লাগানোর শব্দ শুনে বুকের ভেতরটা ধুকধুক করে উঠল। জানি না কপালে কি আছে। জীবন ধীরে ধীরে আমার সামনে এসে বসে, তাকিয়ে আছে আমার দিকে। জানি না ও মনে মনে কি ভাবছে। নিজে থেকেই বলল, তোমার বান্ধবীদের সই সালামতে ঘরে পাঠিয়ে দিয়েছি, কথা বলবে ওদের সাথে? আমি বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা রাখার জন্য। তারপর আমার বান্ধবীদের সাথে কথা হলো, ওরা সবাই ভালো আছে। জীবন বলল, আজ থেকে 2 বছর আগে তুমি আমার সাথে কি করেছো মনে আছে তোমার? আমি এখনও ভুলিনি, মনে হয় না ভুলতে পারবো। সামান্য একটা রাস্তার ছেলের জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছো। সে থাপ্পড় তোমাকে ফিরিয়ে দেব বলেই বিয়ে করেছি। যেমন আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মনে করে অশান্তিতে ভুগেছি, ঠিক তেমনি তোমাকেও ভুগতে হবে। মনে মনে যে ভয়টা পেয়েছিলাম তাই হলো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কষে একটা থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় মেরেছে, খাট থেকে পড়ে গেছি আমি। মাথাটা গিয়ে সামনে থাকা ড্রেসিং টেবিলের সাথে ঠুকে যায়, তাতে করে কপাল কেটে যায়। জীবন এসে আমাকে উঠিয়ে খাটে বসায়, তারপর বলে, খুব লেগেছে না? গাল তো লাল হয়ে গেছে।
কপালটাও একটু কেটে গেছে, রক্ত পড়ছে। আমারও ঠিক তেমনি কষ্ট হয়েছিল। এখন তোমার যেমন হচ্ছে। কতগুলো মানুষের সামনে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে। দাঁড়াও, আগে রক্ত পড়া বন্ধ করি। এই বলে স্যাভলন দিয়ে রক্ত পুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তবে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এ কেমন মানুষ, আঘাতও দিল আবার যত্ন করছে। জীবন বলল, আমি চাইলে 2 বছর আগে তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি। কারণ তোমাকে আমি এখানে না, আলাদা রাখতে চাই। সেজন্য এই 2 বছর সময় নিয়েছি। এখানে রেখে থাপ্পড় মারার শোধ নিতে পারবো না, কারণ মা বাবা আছে। তাদের সামনে তোমাকে কিছুই করতে পারবো না। এখন আমার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল। জীবন আমাকে এমনি এমনি বিয়ে করেনি, থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। সেদিন আমাদের বাসর হলো না। আমি খাটে শুয়েছিলাম, জীবন সোফাতে শুয়েছে। পুরো 1 সপ্তাহ এভাবে কাটে। তারপর আমাকে নিয়ে অন্য বাড়িতে শিফট হয়ে যায়। বাবা মা মনে করেছে নতুন বিয়ে হয়েছে, তাই একটু রোমাঞ্চ করবে বলে আলাদা থাকতে চাইছে। আসল ব্যাপারটা কি সেটা বুঝতে পারেনি তারা। নতুন বাড়িটি 3 তালা ছিল। পুরো বাড়িটা দামি দামি আসবাব দিয়ে সাজানো। আমাকে নিয়ে 3 তালায় এসে একটা রুম দেখিয়ে বলল, এটা বিশেষ করে তোমার জন্য তৈরি করেছি। তোমার শাস্তির জন্য এই রুমটা পারফেক্ট। রুমের ভিতরে কি আছে সেটা বলবো না, সেটা তুমি নিজের চোখে দেখে নিও। তবে ভয় পেও না, প্রতিদিন না, সপ্তাহে শুধু একবার, তাও রাতের বেলা। জীবনের কথায় বুকটা কেঁপে উঠল। কি করতে চাইছে ও? বিকেলের দিকে আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেল। একটা পার্কে বসে আছি পাশাপাশি দুজন, কিন্তু কেউ কোনো কথা বলছি না। আমার মাথায় শুধু ওই রুমটার চিন্তা। জানি না কি আছে। সামনে দিয়ে একদম মানুষ যাচ্ছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। জীবন দেখতে পেয়ে আমাকে একটা থাপ্পড় মারে। হঠাৎ গালে থাপ্পড় পড়তেই একটু ভ্যাবাচাকা খেয়ে যাই। লোকগুলো অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। জীবন আমাকে বলল, কেমন লাগছে? অপমান বোধ মনে করছো? এটা তোমার প্রাপ্য। আমি ওর দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে জল পড়ছে। এছাড়া আমার আর করার কী বা আছে? বাড়ি এসে বসে আছি, রান্না ও ঘর পরিষ্কার করার জন্য লোক আছে, তাই আমাকে কিছু করতে হয় না। এই বাড়িতে এসেছে 1 সপ্তাহ হয়ে গেছে। রাতে খাবারের পর চোখ দুটো ঝিমিয়ে আসছে। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এক সময় ঘুমিয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় জীবন আমাকে 3 তালার সেই রুমে রেখে আসে। বাইরে থেকে দরজা নক করে দেয়। আমার হাত পা মুখ বেঁধে দেয়, যাতে করে চিৎকার দিতে না পারি, এমনকি ছোটাছুটি করতে না পারি। হঠাৎ কেমন যেন শব্দ হতে থাকে। শব্দটা এতটাই জোরে আমার ঘুম ভেঙে যায়। আওয়াজটা শুনে খুব ভয় পেয়ে যাই। একসাথে অনেকগুলো শব্দ মিলিয়ে যা হয় ঠিক তেমন আওয়াজ হচ্ছে। হাসি, কান্না, চিৎকার, কেউ ডাকছে, কেউ আবার না করছে, আরও অনেক রকমের চিৎকার। আমি সহ করতে পারছি না। এমনিতে আমি অন্ধকার ভয় পাই, এর মাঝে আবার চিৎকার। হঠাৎ চোখ পড়ল দেয়ালের দিকে। লাল লাল চোখ দুটো জ্বলছে আর নিভছে। মনে করেছিলাম এক জোড়া চোখ। এখন চারিপাশে তাকিয়ে দেখি অনেকগুলো চোখ। কিছু ছুটে আমার সামনে আসছে, কিছু আবার পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে অনেকগুলো ভূত আমার চারিপাশে ঘুরছে। ভয়ে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার জোগাড়। চিৎকারও করতে পারছি না, মুখ বাঁধা। লড়তে পারছি না, হাত পা বাঁধা। জানি না এখান থেকে বেঁচে ফিরতে পারি কিনা। শুধু ঘামছি আর ভয়ে চোখ বন্ধ করে আছি। সারা রাত আমি যুদ্ধ করেছি এই অন্ধকার কুটিরের ভূতের সাথে। ভোর হয়েছে মনে হলো, পাখির কিচিরমিচিরের শব্দ শোনা যাচ্ছে। তবে এই ঘরে আলো প্রবেশ করার মতো এতটুকুও ফাঁক নেই। এখন আর কোনো শব্দ হচ্ছে না, লাল লাল চোখও দেখা যাচ্ছে না। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। আজকের অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করি বিছানায়। বুঝতে পারলাম না কিভাবে এসেছি। দেখি পাশে জীবন বসে আছে। আমার ঘুম ভাঙতেই সে বলল, কেমন ফিল করছো? আমি কিছু বলার সুযোগ দিলাম না আর। ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলি, আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, তবে ওই অন্ধকার কুটিরে আর দেবেন না। আজ বেঁচে ফিরেছি, কাল হয়তো আমি মরে যাব। প্লিজ দয়া করুন আমার উপর। আমার কথায় কোনো ফারাক পড়ল না জীবনের। সে হাসছে, মনে করছে আমি জোকস করছি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সবে তো শুরু। তোমার কপালে আরও কত যে দুঃখ আছে আমি নিজেও জানি না। তারপর থেকে প্রত্যেক সপ্তাহে একবার করে আমাকে ওই রুমে বেঁধে রাখে। কাজের মেয়েদের সামনে থাপ্পড় মারে, বাইরে নিয়ে গেলেও সেখানেও থাপ্পড় মারে। একটা থাপ্পড়ের প্রতিশোধ এতগুলো থাপ্পড় খেতে হচ্ছে। জীবনকে দেখলেই এখন আমার ভয় করে। আমি অধৈর্য হয়ে পড়েছি। রাতের পর রাত ঘুমোতে পারছি না। মনে হয় ওই আত্মাগুলো আমার চারিপাশে ঘুরছে। দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ছে। এখন আমি আগের সামিরা নেই, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছি। জীবন আমার পাশে বসলেই মনে হয় এই বুঝি আমাকে থাপ্পড় মারল।
প্রতিদিন এই ভয়ে থাকি, এই বুঝে অন্ধকার কুটিরে হাত পা বেঁধে ফেলে রাখবে। ভয়ে ভয়ে থেকেও নিজেকে বাঁচাতে পারিনি। জীবনের অত্যাচার আর অন্ধকার কুটির, এই দুই আমার চোখের ঘুম হারাম করে দিয়েছে। আর পারছি না। মনে মনে ভেবে নিয়েছি সুইসাইড করব। একদিন সবার আড়ালে কিচেনে গিয়ে একটা ছুরি হাতে তুলে নিই। চারিদিকে চোখ বুলিয়ে দেখলাম কেউ আছে কি না। দেখলাম আশেপাশে কেউ নেই। আর দেরি করলাম না, ছুরিটা হাতের শিরার উপরে রেখে চালিয়ে দিলাম। তাতেই কাজ হলো। গলগল করে রক্ত বেরোতে থাকে। হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি পড়ার শব্দে কাজের মেয়ে ছুটে আসে। এসে দেখে এই অবস্থা। জীবন তখন অফিসে ছিল। বাড়িতে 4 জন কাজের লোক। একজন হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলো। আরেকজন জীবনকে ফোন দিল। কোন হসপিটালে নেবে সেটা জীবনকে বলে দিল। হসপিটাল কাছেই ছিল, তাই 5 মিনিটের মধ্যেই চলে এলো। ততক্ষণে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হাতে ব্যান্ডেজ করে এক হাতে রক্ত, অন্য হাতে স্যালাইন লাগানো হলো। আমি তখন অজ্ঞান হয়ে আছি। জীবন ছুটতে ছুটতে হসপিটালে এলো। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলো আমি সুইসাইড করতে চেয়েছি। ভাগ্যের সময় মতো হসপিটালে নিয়ে আসা হয়েছে। তা না হলে বাঁচানো যেত না। অনেকটা ব্লিডিং হয়েছে, তাই এখনও রক্ত দিতে হচ্ছে। শরীর অনেকটা দুর্বল। দেখে মনে হচ্ছে অনেক টেনশন